আচ্ছা, আমি জাস্ট গতদিন যতটুকুই দেখানো হয়েছিল আমি জাস্ট রিভিউ করে আসি। তো ফার্স্ট অফ অল হচ্ছে হলো আমাদের আহ, একটা টু ওয়ে স্ল্যাব ডিজাইন করতে বলা হচ্ছিল, যেটা আমাদের বিম সাপোর্টেড চারদিকে। তো আমরা প্রথমে যে কাজটা করেছিলাম, যে স্ল্যাবের কন্টিনিউটির উপর ডিপেন্ড করে প্রতিটা প্যানেলকে আমরা কিছু কেস নাম্বারে ভাগ করেছিলাম, যেটা আমি গত দিনে এক্সপ্লেন করেছি যে কোন স্ল্যাবের কন্টিনিউটির উপর ডিপেন্ড করে কিভাবে কেস নাম্বার গুলোকে সলভ করতে হয়। দেন হচ্ছিল আমরা এই প্রতিটা প্যানেলের জন্য অ্যাপ্রক্সিমেট কি পরিমাণ থিকনেস লাগবে সেটা আমরা একটা ইম্পেরিক্যাল ফর্মুলা দিয়ে বের করেছিলাম, যে পেরিমিটার ডিভাইডেড 180। সো সো সেখান থেকে আমরা পেয়েছিলাম হচ্ছিল আমাদের 8 ইঞ্চ থিকনেস লাগবে। সো ওই 8 ইঞ্চ চিন্তা করে আমরা আমাদের ফ্যাক্টর লোড গুলো বের করেছিলাম, যে কতটুকু ফ্যাক্টর লোড লাগবে, যে ফ্লোর ফিনিশ এবং পার্টিশন ওয়াল এগুলো চিন্তা করে। দেন আমরা হচ্ছে হলো ডিটারমাইন দ্য মোমেন্ট কোএফিসিয়েন্ট, এই জায়গাটাতে আসছে। তো এই জায়গাটাতে এসে আমরা এই ভ্যালুগুলো কিভাবে পিক করতে হয় সেটা এখন দেখব। সো আমাদের হাতে আছে কয়েকটা ইনফরমেশন। সেটা হচ্ছে হলো আমরা প্রতিটা প্যানেলের জন্য আমাদের কেস নাম্বার কি হবে সেটা হচ্ছে হলো আমরা জানি। আর এরকম কয়টা কেস আছে ভালো করে খেয়াল করো। কেস 2 আছে, আমরা যদি চিন্তা করি কেস 2, কেস 4, কেস 9 এবং হচ্ছে হলো কেস 8। সো এই চারটা কেসই আছে, আর বাকিগুলো সেম, মানে একই টাইপের কেস আর কি। সো এই চারটা কেস আমাদের আছে। তো এই চারটা কেসের জন্য আমাদেরকে মোমেন্ট বের করতে হবে। তো মোমেন্ট বের করার আগে আমরা ফার্স্ট একটু ট্রাই করি বোঝার জন্য যে সবাই কি এই রিডিং ম্যাটেরিয়ালসটা পেয়েছিল তোমাদের গুগল ক্লাসে? জি স্যার। আচ্ছা, সো আমরা এগুলা সবই মোটামুটি প্রেজেন্টেশনের মাধ্যমে আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি তোমাদের কাছে। তো এইখানে যে কোএফিসিয়েন্ট গুলো আছে সেগুলো একটু ভালো করে খেয়াল করো। যে ফার্স্টে একটা কোএফিসিয়েন্ট আছে হচ্ছিল নেগেটিভ মোমেন্টের জন্য, এটা একটা কোএফিসিয়েন্ট। নেক্সট যে কোএফিসিয়েন্টটা আছে সেটা হচ্ছে হলো ডেড লোড পজিটিভ মোমেন্ট। এবং থার্ড যেটা আছে, থার্ডটা হচ্ছে হলো লাইভ লোড পজিটিভ মোমেন্ট। তার মানে আমাদের তিনটা টেবিল আসলে ইউজ করতে হবে। সেই তিনটা টেবিল ইউজ করার জন্য আমরা একটা টেবিলকে রেফারেন্স হিসেবে চিন্তা করি যে আমরা কিভাবে বের করতে পারি জিনিসটাকে। আচ্ছা, সো এই টেবিলটাতে যদি যাও তাহলে দেখো যে আসলে কি কি ইনফরমেশন তোমাকে দেয়া আছে। ফার্স্ট যে ইনফরমেশনটা লাগবে আমাদের সেটা হচ্ছে হলো, এখানে দেখো যে প্রতিটা ইকুয়েশন দেওয়া আছে, যে আমার মোমেন্টের জন্য ইকুয়েশন কি। যদি নেগেটিভ মোমেন্ট চিন্তা করি তাহলে হচ্ছিল এ এবং বি, এই দুইটা টার্ম কি মনে আছে, কোনটা লং ডিরেকশন কোনটা শর্ট ডিরেকশন? এ শর্ট ডিরেকশন, বি লং ডিরেকশন। আচ্ছা, তার মানে এটা হচ্ছে হলো আমাদের শর্ট ডিরেকশন, আর বিটা হচ্ছে হলো লং ডিরেকশন। ওকে, এখন তাহলে ডাব্লিউ এবং এল এ এগুলো আমরা সবই জানি, আমাদের কোএফিসিয়েন্ট দুইটা বের করতে হবে নেগেটিভ থেকে। ওকে, তো ফার্স্টে আমাদের যেটা দেখো, এই এক্সিস বরাবর হচ্ছে হলো বেসিক্যালি আমাদের বাউন্ডারি কন্ডিশন, যে কেস নাম্বার কত। আর এই দিক বরাবর ভার্টিক্যালি আমাদের একটা রেশিও বলা আছে, এম। এম হচ্ছে হলো এল এ ওভার এল বি, দ্যাটস মিন শর্ট স্প্যান ডিভাইডেড লং স্প্যান। এই রেশিওটা কত? তাহলে আমাদের এই জিনিসগুলো লাগবে, যে কেস 1 কেস 2 কোন কেসে পড়তেছে এবং এম এর ভ্যালু কত, এই জিনিসটা আমাদের লাগবে। তো আমরা একটু জাস্ট প্রেজেন্টেশনটা থেকে দেখে আসি যে আমাদের জন্য এম কত হবে। সরি, এটা না, পিডিএফ ফাইলে। সো আমাদের জন্য এখানে দেখো, ফার্স্ট অফ অল বলা আছে হচ্ছে হলো যে যে স্ল্যাবটা আছে, স্ল্যাবের সেন্টার থেকে সেন্টার কলামের ডিস্টেন্স গুলো 31 ফিট 2 ইঞ্চ, এখানে বলা আছে 25 ফিট 2 ইঞ্চ। তো আমরা ওইখানে যেই প্যারামিটার গুলো দেখলাম, এল এন এবং এল এ এবং এল বি,
দুইটা প্যারামিটার দেখলাম। এই দুইটা প্যারামিটার হচ্ছে হলো শর্ট স্প্যান এবং লং স্প্যান বললাম। এখান থেকে ভালো করে একটু বোঝার চেষ্টা করো। আমাদের যে ডিস্টেন্স গুলো দেওয়া আছে সেটা হচ্ছে হলো সেন্টার থেকে সেন্টার, এই 31 ফিট 2 ইঞ্চ। বাট এই যে প্যারামিটারগুলো, এই প্যারামিটারগুলো হচ্ছে হলো ক্লিয়ার ডিস্টেন্স। সো এটাকে যদি এখন ক্লিয়ার ডিস্টেন্স বলি, ক্লিয়ার ডিস্টেন্স হচ্ছে হলো এই কলামের ফেস থেকে এই কলামের ফেস পর্যন্ত যে ডিস্টেন্সটা, এটাকে আমরা বলি ক্লিয়ার ডিস্টেন্স। সো এই যে কলামগুলো আছে, কলামগুলো আমাকে গিভেন হিসাবে ছিল, এটা হচ্ছে হলো 20 ইঞ্চ বাই 20 ইঞ্চ। তো এই ডিস্টেন্সটা আমাদের যদি 2 ইঞ্চ হয়, তাহলে এটা কত হবে? 2 ইঞ্চ মাইনাস হচ্ছে হলো এখান থেকে 50%, এখান থেকে 50% কলামের, দ্যাটস মিন ফুল কলামের একটা ডেপথ মাইনাস হবে। সো এটা হচ্ছে হলো 31 ফিট 2 ইঞ্চ মাইনাস 20 ইঞ্চি। সো একইভাবে আমরা যদি আমাদের শর্ট ডিরেকশনের চিন্তা করি, শর্ট ডিরেকশনের ক্ষেত্রে হবে 25 ফিট 2 ইঞ্চ মাইনাস হচ্ছে হলো কলামের 20 ইঞ্চ। সো বেসিক্যালি এটা হবে আমাদের কি এল এ, আর এটা হবে হচ্ছে হলো এল বি। স্যার কলাম হচ্ছে 14 বাই 14 ছিল না? 40 ইঞ্চ বাই 40 ইঞ্চ ছিল কলাম। কলাম 40 ছিল? আচ্ছা, দাঁড়াও জি আমি স্যার। একটু চেক করে দেখি। 40 ছিল, 40 ইঞ্চ। স্যার সাপোর্টিং কলামস অফ 14 ইঞ্চ স্কয়ার। 14 ইঞ্চ ছিল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 20 ইঞ্চ বলছি বলে সরি। তো সেই ক্ষেত্রে আমাদের কলামগুলো হচ্ছে হলো 20 ইঞ্চ করে আছে, আমি ভুল বলছিলাম। তো যেহেতু আমাদের এখানে 14 ইঞ্চ বাই 14 ইঞ্চ আছে, তার মানে আমাদের এখানে এই যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, এটা হচ্ছে হলো এল বি, এটা হবে 31 ফিট 2 ইঞ্চ মাইনাস 14 ইঞ্চ। আর এই ক্ষেত্রে আমাদের হচ্ছে হলো এল এ, এটা হচ্ছে হলো 25 ফিট 2 ইঞ্চ মাইনাস 14 ইঞ্চ। সো আমাদের এল এ এবং এল বি এটা হচ্ছে হলো ক্লিয়ার ডিস্টেন্স, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো এটাই তোমাদেরকে দেখো নিচে ক্যালকুলেট করে দেওয়া আছে। সো শর্ট স্প্যান যেটা ক্লিয়ার ডিস্টেন্স এবং লং স্প্যানের ক্লিয়ার ডিস্টেন্স, এটা এখানে বলা আছে। সো এই ডিস্টেন্স গুলো যদি জানি, আমরা ইজিলি আমাদের শর্ট স্প্যান এবং লং স্প্যানের রেশিও, যেটা যে ফ্যাক্টরটাকে আমাদের টেবিলটায় এম বলা আছে, সেটা আমরা ইজিলি বের করতে পারবো। সো এই প্যারামিটারটা যেহেতু আমরা জানি এবং কেসগুলো জানি, আমরা এরকম একটা টেবিল তৈরি করছি। তো এই টেবিলে দেখো এখানে কেস 2, 4, 8 এবং হচ্ছে হলো 9, চারটা কেস আছে। আর এখানে হচ্ছে হলো সিএ সিবি, এগুলা এ এবং বি দিয়ে হলো শর্ট এবং লং। সো ডেড লোড লাইভ লোডের জন্য এবং লাইভ লোডের জন্য তোমার হচ্ছে শর্ট স্প্যান এবং লং স্প্যানের জন্য 6টা কোএফিসিয়েন্ট আমাদেরকে বের করতে হবে। আমরা একটা একটা করে দেখি, দেখলে বুঝতে পারবো। শুধু আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের কেস নাম্বার হচ্ছে 2, 4, 8, 9, আর হচ্ছে হলো এম এর ভ্যালু হচ্ছে হলো 0.8। দেখি আমরা কিভাবে এখন ভ্যালুগুলো পিক করব। ওকে, সো ফার্স্টে হচ্ছে হলো আমরা কোএফিসিয়েন্ট নিচ্ছি হলো যে নেগেটিভ মোমেন্টের জন্য। সো নেগেটিভ মোমেন্টের জন্য আমার দরকার হচ্ছে হলো সিএ এবং সিবি। আমাদের কেস নাম্বার আছে 2, 4, 8 এবং 9, চারটার জন্যই বের করব। এম এর ভ্যালু আমাদের জন্য হচ্ছে হলো 0.8, দ্যাটস মিন আমাদের 0.8 এর হচ্ছে হলো এইটা ফ্যাক্টরটা। এখানে দেখো যে শর্ট এবং লং দুই ডিরেকশনের জন্য দুইটা সি এর ভ্যালু দেওয়া আছে। সো এই রো বরাবর যে ভ্যালুগুলো দেখতে পারতেছো, উপরেরটা হচ্ছে সি এর ভ্যালু, নিচেরটা হচ্ছে সিবি এর ভ্যালু। আমাদের কেস নাম্বার যেহেতু 2, আমাদের জন্য সিএ হবে 0.065 আর সিবি হচ্ছে হলো 0.027।
আমরা যেহেতু একসাথে সবকিছু করতে চাচ্ছি, তো কেস 4 এর ক্ষেত্রে আমাদের 71 এবং 29, দেন হচ্ছে হলো কেস 8 এর জন্য বের করতে হবে এবং কেস 9 এর জন্য বের করতে হবে। সো এইটা হচ্ছে হলো আমাদের ভ্যালু বা কোএফিসিয়েন্ট। তো এখন হয়তো বা অনেকে মনে করতে পারো যে যদি 0.8 হইলো আমাদেরটা, এই ভ্যালুটা হইলো, এখন 0.85 আছে, 9 আছে, তাই না? তো ইন বিটুইন হলে আমরা কি করব এখানে? যদি কখনো ইন বিটুইন হয়, যেমন ইন্টারপোলেশন করব। ইন্টারপোলেশন, তো কথার কথা যদি আমাদের 0.82 হইতো, তাহলে আমরা ধরো বি নেগেটিভের জন্য তাহলে 0.027 এবং 0.21 এই দুটার মধ্যে ইন্টারপোলেশন করে নিব, ঠিক আছে? তো এটা গেল হচ্ছে না আমাদের যে নেগেটিভের ভ্যালুগুলো আছে। ভ্যালু ব্ল্যাঙ্ক থাকলে সেক্ষেত্রে কি করতে হয়? যেমন মনে করেন কেস 3 এর ক্ষেত্রে এই সি এর নেগেটিভের ভ্যালু নাই, সেক্ষেত্রে কি করতে হবে? কেস 3 এর ক্ষেত্রে, আচ্ছা, খুবই ভালো কোশ্চেন। এখন একটু ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে নিজে বুঝতে পারবো যে আসলে ভ্যালুটা কি হওয়া উচিত। তো আমরা এটা কার জন্য করতেছি এটা আগে ফার্স্টে নোটিস করো, এটা কি নেগেটিভ মোমেন্ট, তাই না? তো জি স্যার। আমি কেস 3টাকে একটু ভালো করে যদি আঁকি, কেস 3টা হচ্ছে হলো শর্ট ডিরেকশন গুলা কন্টিনিউয়াস। তাহলে আমি যদি এটার মোমেন্ট ডায়াগ্রাম ড্র করি তাহলে কিরকম হবে? এরকম হওয়ার কথা, তাই না? জি স্যার। তার মানে লং ডিরেকশনে তার নেগেটিভ মোমেন্ট থাকবে। এখন সরি, এখন কেউ একজন কি বলতে পারবো যে শর্ট ডিরেকশনে কি হবে? শর্ট ডিরেকশনে তো কন্টিনিউয়াস না, তাই না? জি স্যার। তাহলে কি লোড ট্রান্সফার হবে? না স্যার। লোড ট্রান্সফার হইলেও সেটাকে আমরা খুবই কম ধরি, যার কারণে এখানে আর নেগেটিভ মোমেন্ট হবে না। তার মানে এখানে ব্ল্যাঙ্ক, তার অর্থ হচ্ছিল বেসিক্যালি জিরো। যেগুলো জায়গায় ব্ল্যাঙ্ক সেগুলোর বেসিক অর্থ হচ্ছিল জিরো, সেখানে কোনো মোমেন্ট থাকবে না, সেটা যে মোমেন্টই হোক। আচ্ছা, তাহলে এটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো আমরা জাস্ট একটু অ্যাট এ গ্ল্যান্স দেখে আসি আমাদের টেবিলটা। আমাদের 0.8, ধরো ফার্স্ট কেস 2 এর জন্য ছিল 65 আর 27। তো ঠিক একইভাবে আমি এখানে যতগুলো ভ্যালু আছে, যেমন কেস 2 এর জন্য 65 আর 27, বাকি যেগুলো দেখাইলাম সেগুলো আমরা এখানে বসালাম। নেক্সট আমাদের বাকি আছে হচ্ছিল ডেড লোড এবং লাইভ লোডের জন্য, সেটাও বেসিক্যালি একই রকম ভাবে আমাদের করতে হবে। তো আমরা হলো পরের যে টেবিলটা আছে, পরের টেবিলটা ইজিলি চলে যেতে পারি। তো পরের টেবিলটা হচ্ছিল আমাদের ডেড লোডের জন্য পজিটিভ মোমেন্ট। তো ডেড লোড পজিটিভ মোমেন্ট, তো এই ক্ষেত্রেও আমাদের এম ইকুয়াল টু হচ্ছিল 0.8, কেস নাম্বার হচ্ছে হলো 2, তার মানে এই সবগুলোই থাকবে। 2 এর পরে আমাদের হচ্ছে হলো কেস নাম্বার 4 আছে এবং 8 এবং 9, এই যে কোএফিসিয়েন্ট গুলো আছে এই কোএফিসিয়েন্ট গুলো আমাদেরকে পিক করতে হবে। আচ্ছা, এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ঠিক একইভাবে, এটা তো ডেড লোডের জন্য নিলাম, পরের টেবিলটাতে যে আমাদের হচ্ছে হলো লাইভ লোড, যেটা লাইভ লোড পজিটিভ মোমেন্ট, লাইভ লোড পজিটিভ মোমেন্টের জন্য আমাদেরকে হলো কি করতে হবে, তোমার ভ্যালুগুলোকে পিক করতে হবে। তো এটা লাইভ লোড পজিটিভ, আমাদের এম এর ভ্যালু হচ্ছিল 0.8, দ্যাটস মিন আমাদের যে চারটা কেস আমরা বললাম, কেস 2, 4 এবং 8, 9, এইগুলোর জন্য আমাদেরকে কোএফিসিয়েন্ট গুলো পিক করতে হবে। তো তোমাদের এক্সামে এই টেবিলগুলো দেয়া থাকবে, তো এটা নিয়ে ওরিড হওয়ার কোনো কারণ নেই। তাহলে সবাইকে আমরা এখান থেকে কিভাবে পিক করব ডেটাগুলো সেটা বুঝতে পারলাম? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি এই যে মোমেন্ট কোএফিসিয়েন্ট, যেটা এই মোমেন্ট কোএফিসিয়েন্ট গুলো আমরা বের করলাম। তো আমাদের যেহেতু ডিজাইনটা আসলে পুরো প্যানেলের জন্য বা পুরো স্ল্যাব সিস্টেমটার জন্য আমরা করব, তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো যে ধরো এটা নেগেটিভ মোমেন্ট, সেটা হচ্ছে হলো শর্ট ডিরেকশনের নেগেটিভ মোমেন্ট। তো নেগেটিভ মোমেন্টের ফর্মুলাটা কি মনে আছে তোমাদের? কি টাইপের ছিল? মোমেন্টের ফর্মুলাটা ছিল এরকম যে সি ইন্টু ডাব্লিউ ইন্টু এল এম স্কোয়ার।
তো আমাদের যদি স্প্যান এবং লোড সেম থাকে সব প্যানেলে, তাহলে ম্যাক্সিমাম মোমেন্ট আমি তখনই পাবো যখন সি হচ্ছিল ম্যাক্সিমাম। তো আমরা যেটা করব যে যতগুলো প্যানেল আমরা চিন্তা করছি এখানে, এর মধ্যে যেটা ম্যাক্সিমাম ভ্যালু আছে সেই সি ভ্যালুটা যদি নেই, সেটা দিয়ে যে মোমেন্ট বের করবো সেটাই মূলত আমার ডিজাইন মোমেন্ট। তো আমার ডিজাইন মোমেন্ট বের করার সময় আমরা হচ্ছে ম্যাক্সিমাম যে কোএফিসিয়েন্টটা আছে সেটা নিব। তো এটা হচ্ছে নেগেটিভ মোমেন্টের জন্য আমরা চিন্তা করলাম শর্ট ডিরেকশন, দেন লং ডিরেকশনের জন্য দেখবা যে সবগুলা কোএফিসিয়েন্ট থেকে যেটা ম্যাক্সিমাম সেটাকে পিক করবা। তারপর ডেড লোড, লাইভ লোড এবং শর্ট এবং লং ডিরেকশন যাই বলি না কেন, সেগুলোর জন্য ম্যাক্সিমাম যেগুলো আছে কোএফিসিয়েন্ট, সেই কোএফিসিয়েন্টগুলোকে পিক করবা। এটা পিক করার পরে আমরা এই কোএফিসিয়েন্টগুলো ইউজ করে যে মোমেন্ট বের করব, সেটাই আমাদের জন্য আসলে ডিজাইন মোমেন্ট হবে। আমরা যেটা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করতে চাচ্ছিলাম যে আমাদের ডিজাইন মোমেন্ট কত সেটা বের করতে হবে। তো এই টেবিল জেনারেশন এবং এখান থেকে ম্যাক্সিমাম ভ্যালুগুলো পিক করা, এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে থাকলে বলো। কি কারো কোনো প্রবলেম নাই? না স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন মোমেন্টের ইকুয়েশনে চলে যাই। তো আমাদের জন্য ফার্স্ট এইটার পরে স্টেপ 4 যেটা যে মোমেন্ট ক্যালকুলেশন, আমরা জেনারেলি 1 ফিট স্ট্রিপের জন্য করি। তো এই ফর্মুলাগুলো আমি আগে তোমাদেরকে বোঝানোর ট্রাই করেছিলাম যে পজিটিভ মোমেন্ট কি হবে, এটার ইকুয়েশন কি হবে, নেগেটিভ মোমেন্টের ইকুয়েশন কি হবে। এটা হচ্ছে শর্ট স্প্যান এবং লং স্প্যান বোথ ডিরেকশনের জন্য আমাদেরকে বের করতে হবে। তো আমি একটা একটু ভালো করে দেখি। ফার্স্ট অফ অল হচ্ছে যে পজিটিভ, এটা হচ্ছে শর্ট ডিরেকশন পজিটিভ মোমেন্ট। সো সিএডিএল, আমরা সিএডিএল কোনটা নিব, আমাদের ম্যাক্সিমাম যেটা ছিল 0.39, তো সিএ, এবং এটা হচ্ছিল আমাদের ডেড লোড ছিল, এটা হচ্ছিল স্প্যান, ঠিক আছে। তো একইভাবে যখন আমি লাইভ লোড চিন্তা করতেছি, সিএ শর্ট ডিরেকশনের লাইভ লোড 0.048, সো আমি 0.048 নিলাম, এটা হচ্ছিল লাইভ লোড ছিল এবং এটা স্প্যান। তো এখান থেকে আমি যা পাচ্ছি পাউন্ড ফিট পার ফিটে, আমরা এটাকে ইন টার্মস অফ কিপে চিন্তা করতেছি যে কিপ ফিট পার ফিট। আর নেগেটিভ মোমেন্টের ক্ষেত্রে আমাদের লাগবে হচ্ছিল সিএ যেটা নেগেটিভ, তো সিএ হচ্ছিল এইটা, এটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছিল 0.075। তো আমরা ম্যাক্সিমাম কোএফিসিয়েন্ট ইনটু এটা হচ্ছিল টোটাল লোড, ডেড লোড প্লাস লাইভ লোড, আর এটা হচ্ছিল স্প্যান। তো এখান থেকে আমরা মোমেন্ট বের করে ফেলবো। তো একইভাবে আমরা যদি লং ডিরেকশন চিন্তা করি, আমাদের লং ডিরেকশনের ক্ষেত্রে একই ধরনের ফর্মুলা ইউজ করে আমরা মোমেন্টটা বের করতে পারবো, ঠিক আছে। তো এই মোমেন্ট বের করাটা সম্পূর্ণভাবে হলো একটা ফর্মুলা যেটা আমাদের দেওয়া আছে, ফর্মুলাতে আমরা এই কোএফিসিয়েন্ট গুলো লোড এবং স্প্যান ইউজ করে বের করব, ঠিক আছে। তাহলে এই ক্যালকুলেশনটুকু কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের যেটা মেইন আসলে স্ল্যাব ডিজাইন বলতে আমরা যা বুঝি এতক্ষণ পর্যন্ত করলাম হলো শুধুমাত্র মোমেন্ট ক্যালকুলেশন। তো মোমেন্ট ক্যালকুলেশনের পরে আমাদেরকে অবশ্যই কি এটা করতে হবে, সেটা হচ্ছে যে তার রিইনফোর্সমেন্ট চেক করতে হবে। তারপর হচ্ছে তার স্ল্যাবের যে থিকনেস আমরা একটা ধরে নিলাম এখানে যে মিনিমাম স্ল্যাব থিকনেস হচ্ছিল 8 ইঞ্চ। তো এই 8 ইঞ্চটা কি আসলে এডিকুয়েট আছে কিনা, এই জিনিসগুলো আমাদেরকে চেক করে দিতে হবে। তো ফার্স্ট হচ্ছে আমাদের এডিকুয়েসি চেক অফ স্ল্যাব থিকনেস। আমরা স্ল্যাব থিকনেস ধরে আসছিলাম হচ্ছিল প্রায় 8 ইঞ্চের মতো। তো মোটামুটি আমরা বিমের ডেপথ চেক করতে কি পারি সবাই ফ্লেক্সারাল পয়েন্ট অফ ভিউ থেকে? তোমাদের কাছ থেকে যে কোনো একটা অ্যান্সার শুনতে চাচ্ছি আমি। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো যদি আমরা পারি তাহলে আমি কনসেপচুয়ালি এটা আর হয়তো বুঝাতে হবে না, তোমরা যেহেতু জানো। তো আমাদেরকে যেটা করতে হবে ফার্স্টে, যে আমরা আসলে এখনো রিইনফোর্সমেন্ট ডিজাইন করি নাই। তো ডিজাইন করার আগেই আমরা আমাদের কতটুকু স্ল্যাব থিকনেস লাগবে এটাকে চেক করতে চাচ্ছি। তো
তো আমরা একটা রো আসলে ধরে নিব যে কত পার্সেন্ট রিইনফোর্সমেন্ট আমরা দিব। আমরা ধরতেছি যে ম্যাক্সিমাম পসিবল যে রিইনফোর্সমেন্টটা দেওয়া যায়, দ্যাটস মিন রো ম্যাক্স, এটা 75% নিব। এটা আমরা জাস্ট ধরে নিলাম অ্যাসাম্পশন। সো রো ম্যাক্স এর ইকুয়েশন মোটামুটি তোমরা কি বলে আগের সেমিস্টারে পড়ে আসছো। সো এটার 75% দিব। এখানে 0.85 বেটা 1 এফসি প্রাইম বাই এফ ওয়াই epsilon u divided epsilon u plus epsilon y। এটা হচ্ছে হলো আলটিমেট স্ট্রেইন আমাদের কনক্রিটের, এটা হচ্ছে হলো ইল স্ট্রেইন অফ স্টিল। আর এফসি প্রাইম এবং এফ ওয়াই হচ্ছে হলো কনক্রিট এবং স্টিলের করেসপন্ডিং স্ট্রেংথ। আর বেটা 1 হচ্ছে হলো আমাদের একটা ফ্যাক্টর। তো এই ফ্যাক্টরটা জেনারেলি 0.85 এর মতো হয়ে থাকে আমাদের যে কনক্রিট আমরা ইউজ করতেছি। তো এটা যদি আমরা জাস্ট ক্যালকুলেট করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের রেশিওটা হচ্ছে 0.016 আমরা নিচ্ছি। এখন এই রেশিও যদি আমরা বলো এইখানে স্টিলের ইল্ড স্ট্রেংথটা তো হচ্ছে কনক্রিট থেকে কম 0.002 বুঝি নাই ভুল আছে নাকি? না 0.03 হওয়ার কথা। না 003 হওয়ার কথা, এটা তো ইল্ড, ঠিক আছে, এটা কম্প্রেসিভ স্ট্রেইন। আর এটা হলো 0.00 ইল্ড স্ট্রেইনের কথা বলতেছি। যখন ইল্ড হবে তখন হচ্ছে আমরা কম্প্রেসিভ ক্রাশিং চিন্তা করতেছি। এখানে যখন 0.003 হবে এখানে হচ্ছিল তখন এফ ওয়াই হবে, দ্যাটস মিন 0.002। কথা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো এটা হচ্ছিল আমরা রিইনফোর্সমেন্ট রেশিওটা চিন্তা করলাম যে এতটুকু নিব। এটা নেওয়ার পরে আমাদের রিকোয়ার্ড ইফেক্টিভ ডেপথ, এই ফর্মুলা কি সবাই মোটামুটি জানো তাই না? আমাদের মোমেন্ট ক্যালকুলেশনের নমিনাল যে ফর্মুলাটা আছে সেইটা। সো এখানে যদি আমরা কতটুকু মোমেন্ট লাগবে সেটা বসায় দিতে পারি তাহলে আমরা ইজিলি ডেপথটাকে বের করতে পারবো। এখন এই যে মোমেন্ট আছে এই মোমেন্টের ভ্যালুটা আসলে আমরা কোনটা নিব? আমরা তো অনেকগুলা মোমেন্ট আসলে বের করলাম। তো আমাদের যে এখানে রিকোয়ার্ড ডেপথটা এটা হচ্ছে হলো সব প্যানেলের জন্য আমরা চিন্তা করতেছি। তো সব প্যানেলের ভিতরে যেখানে হচ্ছিল আমাদের ম্যাক্সিমাম মোমেন্ট আসবে আমরা তার করেসপন্ডিং চিন্তা করব। দ্যাটস মিন এখানে যদি তুমি চিন্তা করো শর্ট ডিরেকশন এবং লং ডিরেকশন, সব ডিরেকশনের মধ্যে যেটা ম্যাক্সিমাম মোমেন্ট, দ্যাটস মিন আমাদের ক্ষেত্রে হচ্ছে হলো 11.8 কি ফিট পার ফিট। এই মোমেন্টের জন্য আমরা ডেপথটা চেক দিব। যদি এই মোমেন্টের জন্য ডেপথ ওকে থাকে তাহলে বাকিগুলোর জন্য অটোমেটিক্যালি সেটা কাজ করবে বা এডিকুয়েট হবে। তো এই এম যেটা আছে এই এমটা হবে হচ্ছে হলো ম্যাক্সিমাম তাহলে আমাদের যতগুলা মোমেন্ট আমরা বের করলাম সেগুলোর মধ্যে ম্যাক্সিমামটা হবে। তো ম্যাক্সিমামটা আমাদের হচ্ছিল 11.89 এর মতো ছিল, 11.9। আর এখানে জাস্ট 12 দিয়ে যে মাল্টিপ্লাইটা করা হয়েছে এটা ফিট থেকে ইঞ্চিতে কনভার্ট করার জন্য। আর বাকি যে ভ্যালুগুলো ফায়ার ভ্যালু আমাদের ফ্লেক্সারের জন্য রিডাকশন ফ্যাক্টর হচ্ছিল 0.9 আমরা ইউজ করি। আর রো এর ভ্যালু আমরা যেটা অ্যাসিউম করে নিলাম উপরে ক্যালকুলেট করলাম সেটা 0.016। আর হ্যাঁ বলো। ইল্ড স্ট্রেংথটা স্যার আমরা আগে ইউজ করতাম 0.005, এখানে 0.002 ইউজ করলাম। ইল্ড স্ট্রেংথ 0.005 কোথায় ইউজ করতে তুমি? স্যার আগের সেমিস্টারে আমরা 0.005 ইউজ করে আসছি। 0.005 ইউজ করছো বিমের ক্ষেত্রে তাই তো? জি স্যার। বাট 0.005 কি ইল্ড স্ট্রেইন? স্যার এপসাইলন টি এর ভ্যালু ছিল খুব সম্ভবত। 0.005 হচ্ছে হলো তুমি ম্যাক্সিমাম কাজের সুবিধার্থে ধরে নিছিলাম 0.9 যদি ধরতে পারি সাই ফেলতো। বুঝি নাই কথাটা। 0.005 টা আমরা কাজের সুবিধার্থে ধরে নিছি যাতে ওই 0.9 দিয়ে এটা ধরতে পারতাম। হ্যাঁ 0.005 টা আমরা নেই হচ্ছে হলো সেটা হচ্ছে হলো ম্যাক্সিমাম তুমি যতটুকু ডিফর্মেশন অ্যালাউ করবা
বিমে, সেটার পয়েন্ট অফ ভিউ থেকে। বাট ইল্ড হচ্ছে হলো 002, ঠিক আছে? ইল্ড হচ্ছে হলো 0.002। এটা বেসিক্যালি ছিল হচ্ছে হলো, তোমাদের যদি ফর্মুলাটা মনে থাকে তাহলে এটা অ্যাকচুয়ালি ইন টার্মস অফ ফর্মুলা এটা ছিল হচ্ছে এপসাইলন টি, যেটা একজন অলরেডি বললো যে টেনসাইল স্ট্রেইন কত। তো তুমি যখন একটা বিম ডিজাইন করবা, ডিজাইন করার সময় এখানে তুমি ম্যাক্সিমাম কতটুকু স্ট্রেইন অ্যালাউ করবা মানে ডিজাইনের জন্য, সেটা হচ্ছে 0.005 ছিল, ঠিক আছে? বাট জেনারেলি স্টিল যেটা আছে, আমরা যেটাকে স্টিল বলি, স্টিলের ইল্ড স্ট্রেইন হচ্ছে 0.002। বুঝতে পারছো? ওকে, আচ্ছা। তো আমরা যদি এখানে এই ভ্যালুগুলো বসাইলে আমরা যেটা পাবো যে আমাদের রিকোয়ার্ড ইফেক্টিভ ডেপথ কত। ইফেক্টিভ ডেপথ আসতে হচ্ছিল 4.1 ইঞ্চ। তো আমরা কতটুকু প্রোভাইড করছি সেটা এখন খেয়াল করি। আমরা 8 ইঞ্চ হচ্ছিল টোটাল থিকনেস চিন্তা করছিলাম, আর জেনারেলি আমরা 1 ইঞ্চ কভার চিন্তা করি। সো 1 ইঞ্চ কভার যদি চিন্তা করি তাহলে ইফেক্টিভ ডেপথ হচ্ছিল আমাদের 7 ইঞ্চ, তাহলে যেটা ডি রিকোয়ার্ডের চেয়ে বেশি আছে। সো আমরা ক্যালকুলেট করে যে মিনিমাম থিকনেসটা ধরছিলাম ওইটা ওকে আছে, সো আমরা ওইটাই ব্যবহার করতে পারবো। আচ্ছা, সো থিকনেস যদি ওকে হয়, এরপরে আমাদের কাজ হচ্ছে হলো যে আমাদের মেইন রিইনফোর্সমেন্ট ক্যালকুলেট করতে হবে। সো মেইন রিইনফোর্সমেন্ট ক্যালকুলেট করার আগে আমরা ছোট দুইটা জিনিস কনসিডার করে নিব। একটা হচ্ছে হলো যে আমাদের মিনিমাম রিইনফোর্সমেন্ট আমাদের কত দিতে হবে। সো মিনিমাম রিইনফোর্সমেন্ট আমাদের গতদিন আমি দেখাইছিলাম যে মিনিমাম রিইনফোর্সমেন্টের জন্য কি কি ফর্মুলা আছে, জাস্ট এমপিরিক্যালি। তো মিনিমাম রিইনফোর্সমেন্ট আমরা জেনারেলি যেটা করি সেটা হচ্ছিল, যদি 60 গ্রেড আমাদের রিইনফোর্সমেন্ট হয়, 60 গ্রেড রিইনফোর্সমেন্ট যেটা আমাদের ডিজাইন প্রবলেমে আছে, 60 গ্রেডের জন্য রেশিওটা হচ্ছিল 0.0018। তো এটা হচ্ছিল রেশিও, তো মাথায় রাখো। তো এটার সাথে এরিয়া মাল্টিপ্লাই করতে হবে যদি তুমি এরিয়া পেতে চাও। তো আমরা হচ্ছিল এটাই ইউজ করব আমাদের জন্য 0.008। তো তাহলে মিনিমাম রিইনফোর্সমেন্ট আমাদের আসতেছে হচ্ছে হলো যে 0018 বি ইন্টু টি। তো আমরা বারবারই বলতেছি যে আমাদের 1 ফিটের স্ট্রিপের জন্য আমরা আসলে ক্যালকুলেশন যা করতেছি, সো বি এর ভ্যালু হচ্ছিল আমাদের জন্য 12 হবে, আর টি আমরা হচ্ছিল টোটাল থিকনেস, দ্যাটস মিন 8 ইঞ্চ। সো 0.17 ইঞ্চ স্কোয়ার পার ফিট এই পরিমাণ রিইনফোর্সমেন্ট লাগবে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছিল যে ম্যাক্সিমাম স্পেসিংটা আমরা জেনারেলি নেই হচ্ছে হলো 2 ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে। তোমরা 1 ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে আগে দেখে আসছো, তো 2 এর ক্ষেত্রে আমরা জেনারেলি নেই 2 ইন্টু থিকনেস আর 8 ইঞ্চ, যেটা মিনিমাম হয়। তো আমাদের টোটাল থিকনেস আমরা ধরছিলাম হচ্ছিল 8 ইঞ্চ, তো সেই ক্ষেত্রে 16 হয়, আর এখানে হচ্ছিল 8। তো আমাদের ম্যাক্সিমাম স্পেসিং আমরা দিতে পারবো হচ্ছিল 8 ইঞ্চ। তো এই দুইটা জিনিস ইনফরমেশন আমাদের আগে বের করতে হবে, দেন হচ্ছিল আমরা রিইনফোর্সমেন্ট ডিজাইন করতে যাব। এখন রিইনফোর্সমেন্ট ডিজাইনের ক্ষেত্রে আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছিল যে আমরা ইফেক্টিভ ডেপথ কত। ইফেক্টিভ ডেপথ আমরা একটু আগে বের করলাম যে ডি ইকুয়াল টু হচ্ছিল 7, 1 ইঞ্চ যদি কভার প্রোভাইড করি। তো শার্প ডিরেকশনের জন্য আমরা যদি ডিজাইন করি, আমাদের নেগেটিভ মোমেন্ট এবং পজিটিভ মোমেন্ট দুইটার জন্য ডিজাইন করতে হবে। তো ফার্স্টে নেগেটিভ মোমেন্ট চিন্তা করি। তো আমাদের নেগেটিভ মোমেন্টের জন্য, তো এই ফর্মুলাগুলো কি সবাই মোটামুটি জানো, তাই না? এগুলো আর নতুন ভাবে ব্যাখ্যা করার কিছু নাই। তো তোমাদের বিমের যে ফর্মুলা ছিল সেগুলাই। তো এটা হচ্ছিল আমাদের মোমেন্ট 11.8 শার্প ডিরেকশনের নেগেটিভ মোমেন্ট। তো এটাকে যদি চিন্তা করি যে এটা হলো ফিট থেকে ইঞ্চিতে কনভার্ট করার জন্য জাস্ট দেওয়া আছে, সেই ফর্মুলা যদি ইউজ করি তাহলে আমরা আসতেছে হচ্ছিল 0.4 ইঞ্চ স্কোয়ার পার ফিট। সো এটা যেহেতু ইনিশিয়াল ট্রায়াল অ্যান্ড এরর মেথড, আমরা ইনিশিয়ালি এর যে ভ্যালুটা আছে এটাকে ধরে নেই হচ্ছিল 1 ইঞ্চ, এটা তোমরা বিমেও করে আসছো। এটা হচ্ছিল অ্যাজাম্পশন করে দেন হচ্ছিল আমরা পরের স্টেপে যে আমাদের নিউট্রাল এক্সিসের যে ডেপথ আছে এ, সেটাকে আবার বের করি, ASFY ডিভাইডেড 0.85 FC প্রাইম বি।
সেক্ষেত্রে বি আবারও বলতেছি যে বি হচ্ছে হলো 1 ফিটের স্ট্রিপ, দ্যাটস মিন 12 ইঞ্চ। তো আমরা যে এরিয়াটা পেলাম স্টিলের, সেই এরিয়া দিয়ে যদি চিন্তা করি সেক্ষেত্রে আমরা আবার এই এর ভ্যালুটা পাবো। সেই এটা আসছে হলো 0.79 ইঞ্চ। আমরা ধরছিলাম হচ্ছিল ইনিশিয়ালি 1 ইঞ্চ। সো আরেকবার ট্রায়াল দিতে হবে। সো সেকেন্ড টাইম যদি তুমি ট্রায়াল দাও সেক্ষেত্রে তোমার এরিয়াটা 0.4ই আসে অ্যাপ্রক্সিমেটলি। সো অ্যাটলিস্ট আমাদের জন্য এই একবার ট্রায়াল দিয়ে তারপরে হলো আমরা স্টিলের এরিয়াটা চুজ করব। তো একইভাবে আমরা যখন পজিটিভের ক্ষেত্রে যাচ্ছি, পজিটিভ মোমেন্টও আমাদের জানা আছে, এটা পজিটিভ হবে। তো মোমেন্টের ভ্যালু আমরা আগে বের করে আসছি যে 6.5 ফিট পার ফিট লাগবে। তো এই মোমেন্টের জন্য আমরা একইভাবে ট্রায়াল অ্যান্ড এরর দিয়ে দেখলাম যে 0.21 ইঞ্চ স্কোয়ার পার ফিট লাগবে। তো এটা হচ্ছে হলো পজিটিভ মোমেন্ট, এটা হচ্ছে হলো নেগেটিভ মোমেন্ট। এটাই আমাদের অ্যাকচুয়ালি প্রোভাইড করতে হবে। তো আমরা যদি চিন্তা করি যে আমরা নাম্বার 3 রিইনফোর্সমেন্ট ইউজ করব, সেই ক্ষেত্রে তার স্পেসিংটা বের করতে হবে। তো স্পেসিং এর ক্ষেত্রে যেটা বের করার সহজ উপায় সেটা হচ্ছে হলো যে রিইনফোর্সমেন্ট দিবা, দ্যাটস মিন নাম্বার 3, ওইটার এরিয়া ইনটু হচ্ছে হলো 12, এটা পার ফিটে দিচ্ছি সেই কারণে, ডিভাইডেড বাই হচ্ছে হলো আবার যতটুকু রিইনফোর্সমেন্ট লাগবে সেটা। তো আমরা হচ্ছে হলো ফার্স্টে পজিটিভ রিইনফোর্সমেন্ট চিন্তা করতেছি। সো পজিটিভ রিইনফোর্সমেন্ট হচ্ছে 0.21, দ্যাটস মিন এটা হলো 0.21 হবে। তো এখান থেকে আমরা ইজিলি যেটা করতে পারবো যে কত স্পেসিং এ দিব সেই স্পেসিংটা। তো আমরা স্পেসিং জেনারেলি হচ্ছে লোয়ার রাউন্ডিং করি 0.5 এর মতো। তো এটা হলো 6 ইঞ্চ সেন্টার টু সেন্টার। এখন এখানে রিইনফোর্সমেন্টটা আমি যেভাবে দিতে চাচ্ছি সেটা হচ্ছে হলো অল্টারনেটলি ক্র্যাঙ্কড। তো সবাই কি মোটামুটি জানো যে অল্টারনেটলি ক্র্যাঙ্কড এই কথাটার অর্থ কি বা রিইনফোর্সমেন্টটা কি রকম? স্ল্যাবের রিইনফোর্সমেন্ট আমাদের 1-2 তে এগুলো পড়ে আসার কথা অটোক্যাড। আচ্ছা ঠিক আছে, তারপরেও আমি জাস্ট আমার এইখানে কাজে লাগবে, তো আমি একটু ড্র করি। তো ফার্স্ট হচ্ছে হলো আমরা যদি চিন্তা করি আমাদের টোটাল স্ল্যাবটা, এই স্ল্যাবের যে পজিটিভ মোমেন্ট গুলো আছে, পজিটিভ মোমেন্টের জন্য বা পজিটিভ স্টিল যেটা সেটা আসলে লাগবে কোথায়? মাঝখানে, তাই না? নিচে। তো আমরা যেটা করি যে আমরা এরকম স্ট্রেট বার দেই, তারপরে যে রিইনফোর্সমেন্টটা বসবে সেই রিইনফোর্সমেন্টটা এরকম স্ট্রেট না হয়ে এরকম ক্র্যাঙ্ক হয়। তো ক্র্যাঙ্ক বার, তো ক্র্যাঙ্ক বারের ক্ষেত্রে যে জিনিসটা হয় যে বটম রিইনফোর্সমেন্ট আসলে এটা, এটা যেমন বটমে আছে এটা বটমে আছে, কিন্তু এটা হচ্ছে উপরে থাকে নেগেটিভ সাইডে বা জয়েন্টের দিকে। আচ্ছা, তার মানে এগুলো সবই হচ্ছিল আমার জন্য পজিটিভ স্টিল বা পজিটিভ মোমেন্টকে ক্যারি করার জন্য আমরা যে স্টিল গুলা দিচ্ছি। বাট এই যে রিইনফোর্সমেন্ট গুলা যেগুলো বাঁকা হয়ে উপরে চলে গেল, এই রিইনফোর্সমেন্ট গুলো মূলত হচ্ছিল নেগেটিভ স্টিল হিসাবে আমরা ইউজ করতেছি, ক্র্যাঙ্ক করে উপরে নিয়ে যাচ্ছি। আমি যদি সেকশন চিন্তা করি, সেকশনও অনেকটা এরকম হবে যে এটা হলো বটম টপ, তারপর হচ্ছিল এরকম আবার টপে চলে যাবে। তো এটা হচ্ছে হলো জয়েন্টের কাছাকাছি যে নেগেটিভ রিইনফোর্সমেন্ট হিসেবে কাজ করবে, আর এখানে যখন মিড স্প্যানে থাকবে তখন হচ্ছে পজিটিভ রিইনফোর্সমেন্ট হিসেবে কাজ করবে। আচ্ছা, তো এখন আমরা একটু আবার দেখি যে আমরা নাম্বার 3 বার ইউজ করতে যাচ্ছি, সেটা হলো 6 ইঞ্চ অল্টারনেটলি ক্র্যাঙ্কড। অল্টারনেটলি ক্র্যাঙ্কড এর অর্থ হচ্ছে হলো যে প্রতিটা বার এখান থেকে 6 করে দূরে থাকবে, ঠিক আছে? কিন্তু অল্টারনেটলি ক্র্যাঙ্ক থাকবে, একটা স্ট্রেট থাকবে দেন একটা ক্র্যাঙ্ক, দেন স্ট্রেট, দেন হলো ক্র্যাঙ্ক। তো আমরা এইভাবে ক্র্যাঙ্ক করে নিয়ে যাব। আচ্ছা, এখন পজিটিভ রিইনফোর্সমেন্ট যখন ডিজাইন হয়ে গেল, আমাদের নেক্সট কাজ হচ্ছে হলো আমরা নেগেটিভ রিইনফোর্সমেন্ট ডিজাইন করব। তো নেগেটিভ রিইনফোর্সমেন্টের জন্য আমার 0.4 ইঞ্চি স্কোয়ার পার ফিট হচ্ছে হলো কি বলে এটাকে রিইনফোর্সমেন্ট লাগবে। এখন আমি কিন্তু এখানে অলরেডি একটা কাজ করছি, সেটা হলো রিইনফোর্সমেন্ট নেগেটিভ সাইডে দিয়ে দিছি, সেটা হচ্ছে ক্র্যাঙ্ক করে। তাহলে এইখান থেকে সে কিছু রিইনফোর্সমেন্ট আসলে নেগেটিভে পাবে। তো ওই রিইনফোর্সমেন্টটা কতটুকু বা কত ইঞ্চি স্কোয়ার পার ফিট সেটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে। তো এটা ক্যালকুলেট করার জন্য আমরা যদি চিন্তা করি যে আমাদের নেগেটিভ রিইনফোর্সমেন্ট ফ্রম ক্র্যাঙ্কড পার্ট,
ঠিক আছে, এটা কতটুকু আসবে। তো এটার ফর্মুলাটা এরকম, তুমি এটা জাস্ট আসলে ফর্মুলা বললে ভুল হবে, এটা একটা ঐকিক নিয়মের মতো, তোমরা এটা আগেও দেখে আসছো। সো নাম্বার 3 বার আমরা ইউজ করছি। সো নাম্বার 3 যে রিইনফোর্সমেন্ট এরিয়া 0.11, আর এটা হচ্ছে ফিট থেকে কনভার্ট করার জন্য ডিভাইডেড বাই হচ্ছে হলো বেসিক্যালি স্পেসিং অফ ক্র্যাঙ্কড বার। আচ্ছা, এখন ক্র্যাঙ্ক বারের স্পেসিং যখন আমি চিন্তা করব, আমার কিন্তু এটা আমি বারবার বলতেছি যে উপরে আছে, টপ ফেসে আছে, তাহলে টপ ফেসে ক্র্যাঙ্ক বার গুলোর মধ্যে ডিস্টেন্স কত হবে বলতে পারবা? 12 ইঞ্চি। তো 12 ইঞ্চ হওয়ার কথা। সো এই জন্য এখানে বেসিক্যালি এটা হচ্ছে হলো 12 ইঞ্চ। তো এখানে আমি যদি ক্যালকুলেট করি, আমি ক্যালকুলেট করে পাচ্ছি হলো 0.11 এর মতো। সো 0.11 ইঞ্চি স্কোয়ার পার ফিট রিইনফোর্সমেন্ট আমি হচ্ছে হলো অলরেডি এখানে দিয়ে দিছি ক্র্যাঙ্ক করে। এখন আমাদের লাগবে কত? 0.4। তার মানে আমার এডিশনাল কতটুকু রিইনফোর্সমেন্ট দিতে হবে? 0.4 থেকে আমি যদি 0.11 ইঞ্চি স্কোয়ার পার ফিট বাদ দিই তাহলে আমি পেয়ে যাব। আচ্ছা ঠিক আছে, এটা যদি পাই তাহলে আমার বাকি অংশগুলো আমি দেখাচ্ছি, আমি ছবিটা কাটতে চাচ্ছি না। আচ্ছা, তাহলে আমার বাকি যে স্টিল লাগতেছে সেটা হচ্ছে হলো যে রিকোয়ার্ড এক্সট্রা টপ রিইনফোর্সমেন্ট, সেটা হচ্ছে 0.4 মাইনাস হচ্ছে 0.11, দ্যাটস মিন 0.29 ইঞ্চি স্কোয়ার পার ফিট। এখন প্রশ্ন আসে যে এই যে এডিশনাল রিইনফোর্সমেন্টটা এটাকে আমি কিভাবে দিব? তো স্ল্যাবে জেনারেলি আমরা যেভাবে রিইনফোর্সমেন্ট দেই সেটাকে আমরা বলতেছি হচ্ছে এক্সট্রা টপ রিইনফোর্সমেন্ট। তো এক্সট্রা টপ রিইনফোর্সমেন্টটা কিরকম? তোমরা কি এক্সট্রা টপ রিইনফোর্সমেন্ট দেখে আসছো কোথাও যে জি স্যার। বিমের ক্ষেত্রে? তো জি এই স্যার। তো ক্র্যাঙ্ক বারটা হচ্ছে টপ ফেসে আছে, আমার টপে আছে। তো টপে এই ক্র্যাঙ্ক বারের মাঝখানের যে জায়গাটা এটা কিন্তু আসলে ফাঁকা, একটা ক্র্যাঙ্ক থেকে আর একটা ক্র্যাঙ্কের ডিস্টেন্স হচ্ছে হলো 12 ইঞ্চ, মাঝখানে ফাঁকা। তো এই 12 ইঞ্চির মধ্যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওই রিইনফোর্সমেন্টের যে পোর্শনটা আছে দ্যাটস মিন 0.29 এটাকে প্রোভাইড করতে হবে। তো আমরা এখানে চিন্তা করলাম যে আমরা 0.29 দিব, সেক্ষেত্রে আমরা দুইটা 4 নাম্বার বার ইউজ করব। তার মানে এরিয়া অ্যাপ্রক্সিমেটলি হচ্ছিল তোমার 0.40 মতো। তার মানে এইখানে একটা এবং এইখানে একটা, এই 12 ইঞ্চির মধ্যে আমাকে আরো দুইটা হচ্ছে এক্সট্রা টপ দিতে হবে। তো এইভাবে আসলে ডিজাইনটা করতে হবে। তাহলে এটা আমরা ধরলাম হচ্ছিল যে আমরা দুইটা নাম্বার 4 এক্সট্রা টপ ইন বিটুইন অল্টারনেটলি ক্র্যাঙ্ক যে বারগুলো আছে সেটার মধ্যে ব্যবহার করব। তো এই ক্যালকুলেশন যেটা এখন দেখাইলাম এটা মূলত তোমরা ওয়ান ওয়ে স্ল্যাবের জন্য কিছুটা করে আসছো বা বিমের জন্য করে আসছো, এখানে আশা করি তোমাদের আর কোনো প্রবলেম থাকার কথা না। তারপরে যদি কারোর প্রবলেম থাকে আমাকে বলো। আছে? না স্যার। ওকে, আচ্ছা সবাই কি কি বলবো গুগল ফর্মটা ফিল আপ করছো যেটা দিছিলাম আগে? জি স্যার। স্যার না স্যার। স্যার পাইনি তো স্যার। আপনি আবার স্যার আমি ফর্মটা পাইনি আবার স্যার। দিবেন বলছিলেন স্যার। হ্যাঁ হ্যাঁ আমি দিচ্ছি, আবার দাঁড়াও 1 মিনিট। সবাই একটু আবার চেক করো, চেক করে যারা রেসপন্স করো নাই একটু দ্রুত করো, সময় খুব একটা নাই, আমি ইন দ্য মিন টাইম ওটা শেষ করি। আচ্ছা, তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এখন যেটা করব যে শর্ট ডিরেকশনের তো হয়ে গেল ডিজাইন, তো লং ডিরেকশনের জন্য আমরা একই কাজ করব। তো লং ডিরেকশনের জন্য আমাদের ডেপথটা দেখো একটু চেঞ্জ হয়েছে। তো ডেপথটা কেন চেঞ্জ হচ্ছে আমি যদি খুব কুইকলি বলতে চাই, আমাদের মোমেন্টের দিকে একটু তাকাও। শর্ট ডিরেকশনের মোমেন্ট কি বেশি না লং ডিরেকশনের চেয়ে? আমাদের শর্ট ডিরেকশনের মোমেন্ট হচ্ছে বেশি, তাহলে মোমেন্ট যদি বেশি হয় তোমার মোমেন্ট আর্ম কি বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। বেশি লাগবে। এই কারণে আমরা যেটা করি যে শর্ট ডিরেকশনের যে রিইনফোর্সমেন্ট গুলো আছে
সেইগুলো হচ্ছে নিচে প্লেস করি। তার মানে আমরা যখন রিইনফোর্সমেন্ট আমরা জানি জেনারেলি হচ্ছে দুইটা ইসে করতে হবে, তোমার লেয়ারে করতে হবে। একটা হচ্ছে শর্ট ডিরেকশন থাকবে আর একটা হচ্ছে লং ডিরেকশন থাকবে। সো আমরা যখন রিইনফোর্সমেন্ট গুলো প্লেস করি, আমি যদি জাস্ট একটা ক্রস সেকশন দ্রুত আঁকি, সেই ক্ষেত্রে আমাকে শর্ট ডিরেকশনের যে রিইনফোর্সমেন্ট গুলো আছে সেগুলো যাবে নিচে, আর লং ডিরেকশনের যে রিইনফোর্সমেন্ট আছে সেটা থাকবে হচ্ছে উপরে। তো যখন আমরা ডি চিন্তা করি, ডি হচ্ছে তার সেন্টার থেকে, তাহলে ডি শর্ট ডিরেকশন। এটা যদি চিন্তা করি, লং ডিরেকশনটা আরেকটু উপরের দিকে থাকবে। তো এটা হচ্ছে ডি এর লং ডিরেকশন। তো জেনারেলি আমরা যেটা করি 0.5 ইঞ্চ কম ধরি, তো সেই কারণে আমি ডি ধরতেছি হচ্ছে 6.5 ইঞ্চ। আর বাকি যে ক্যালকুলেশন গুলো আছে, এই ক্যালকুলেশন গুলো আমার নতুন ভাবে আসলে ব্যাখ্যা করার তেমন কিছু নাই। তোমাদের নেগেটিভ মোমেন্টের জন্য, নেগেটিভ স্টিলের জন্য নেগেটিভ যে মোমেন্ট আছে সেটা দেওয়া আছে। তো আবারও তোমরা 1 ইঞ্চির নিউট্রাল ডেপথ ধরে ট্রায়াল দিবা। দেন হচ্ছে পজিটিভ স্টিল যেটা আছে, পজিটিভ স্টিলের জন্য একইভাবে ট্রায়াল দিবা। তো এটার কোনো সমস্যা নাই। এটার ক্ষেত্রে একটু দেখবা যে যখন তুমি পজিটিভ স্টিল বের করতেছো, সেটা বের হয়েছিল 0.15 ইঞ্চি স্কোয়ার পার ফিট, যেটা নাকি আমাদের মিনিমাম রিইনফোর্সমেন্ট যেটা ছিল সেটা ছিল হচ্ছে 0.17 ইঞ্চি স্কোয়ার পার ফিট। হ্যাঁ স্যার, আপনার এই গুগল ফর্মে আমি লিখতে পারছি না আর কি, বলছে যে সাইন ইন করুন, বাট সাইন প্রবেশ করুন ক্লিক করলেও মানে হচ্ছে না আর কি। সেই ক্ষেত্রে তোমার রোল নাম্বারটা আমাকে একটু মেসেজ দিয়ে রাখো এখনই। আচ্ছা ঠিক আছে, চ্যাট বক্সে লিখবো। হ্যাঁ চ্যাট বক্সে তোমার রোল নাম্বারটা জাস্ট লিখে দাও। তো আমাদের মিনিমাম রিইনফোর্সমেন্ট ছিল 0.17 ইঞ্চি স্কোয়ার পার ফিট। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, মিনিমাম রিইনফোর্সমেন্টটা গভর্নিং, তো এটাই প্রোভাইড করতে হবে। তো এরপরে একইভাবে আমরা যদি পজিটিভ স্টিলটাকে আগে ডিজাইন করি, যে নাম্বার 3 ইউজ করব, আমাদের স্পেসিং বের করতে পারবো। আর সেটা অল্টারনেটলি ক্র্যাঙ্ক যেহেতু দিচ্ছি, আমরা একইভাবে নেগেটিভ স্টিল যেটা ক্র্যাঙ্ক করতেছি সেটা থেকে কত আসতেছে রিইনফোর্সমেন্ট আগের মতোই বের করা যাবে, এবং কতটুকু এডিশনাল আমাদেরকে রিইনফোর্সমেন্ট দিতে হবে এক্সট্রা টপ হিসাবে। এটা খুবই কম লাগতেছে 0.006, সেই ক্ষেত্রে আমাদের একটা 3 নাম্বার ইউজ করলে আসলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, এখন এটা যদি হয়, এটা হলে আমাদের রিইনফোর্সমেন্ট ডিজাইনটা হয়ে যাচ্ছে। আচ্ছা, তো রিইনফোর্সমেন্ট ডিজাইনের পরে আমাদের আরেকটা ছোট্ট জিনিস বাকি আছে, সেটা হচ্ছে কর্নার রিইনফোর্সমেন্ট, যেটা আমরা গতদিন। হ্যাঁ বলো। এক্সট্রা টপের মধ্যে মনে ভুল হয়েছে না স্যার? এক্সট্রা টপের মধ্যে তো নেগেটিভ থেকে -0.11 করবে, নেগেটিভটা হচ্ছে 0.37। হ্যাঁ, এটার ক্যালকুলেশনটা ভুল আছে, এটা আমি আপডেট করে তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, এটা আমি বি সেকশনে অলরেডি আপডেট করে দিয়ে দিছি, তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর হলো কর্নার রিইনফোর্সমেন্ট। কর্নার রিইনফোর্সমেন্ট আমরা লাস্ট দিন দেখেছিলাম যে আমাদের পজিটিভ এবং নেগেটিভ রিইনফোর্সমেন্ট যেটা দিব, ইন এডিশন আমাদেরকে এই ধরনের কর্নার রিইনফোর্সমেন্ট দিতে হয়। সো কর্নার রিইনফোর্সমেন্ট যদি দিতে হয়, সেটার রিকোয়ারমেন্ট হচ্ছিল যে তার স্পেসিং এবং সাইজটা আমাদের পজিটিভ রিইনফোর্সমেন্ট যেটা আছে সেটার জন্য যা দিব সেম ভাবে দিতে হবে। তো আমরা দিছিলাম হচ্ছিল নাম্বার 3/6 ইঞ্চ সেন্টার বাই সেন্টার। তো আমরা হচ্ছিল এই কর্নার রিইনফোর্সমেন্টটাকে প্রোভাইড করব। তো এই স্টিলগুলো ডিজাইন করে আলটিমেটলি আমাদের হচ্ছিল এরকম একটা ড্রয়িং দাঁড় করাতে হবে। তো কোন দিকে তুমি কয়টা রিইনফোর্সমেন্ট দিবা, লং ডিরেকশন এবং শর্ট ডিরেকশন, সেগুলো তোমরা মোটামুটি জানো। এই ড্রয়িংটা কিভাবে করতে হয় ওই ক্যালকুলেশন অনুযায়ী এটা হবে, দিতে হবে। ঠিক আছে, তো যাই হোক, আমি তোমাদেরকে যে পিডিএফ ফাইলটা এইটাই দিছি, এই কারণে এটা থেকে দেখাইলাম। আমি এটা আপডেট করছি, আপডেটেডটা তোমাদেরকে আমি আজকে পাঠিয়ে দিব। ঠিক আছে, জি স্যার। ওকে, তোমাদের ক্লাস টাইম মোটামুটি আজকে শেষ। তো নেক্সট দিন আমরা নতুন কোনো টপিক শুরু করব। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে পরের দিন জিজ্ঞেস করতে পারবা। তো ইন দ্য মিন টাইম তোমরা এটা একটু স্টাডি করো, কারণ এটা ফার্স্ট চ্যাপ্টার মোটামুটি এই পর্যন্তই। এরপরে আমরা স্ল্যাব ডিজাইনই করব, কিন্তু অন্য মেথডে করব। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস মোটামুটি এখানেই শেষ। তোমরা যারা কোনো প্রবলেম নাই লিভ করতে পারো, আর যারা হচ্ছিল অ্যাটেন্ডেন্স দিতে পারো নাই তারা হচ্ছিল থাকো, আমি হচ্ছিল জাস্ট রোল নাম্বারগুলো একটু পিক করব।